চ্যাপ্টার 221 দ্য ট্যারো ক্লাব অ্যাট আ হায়ার লেভেল। সোনিয়া সাগরের উত্তাল ঢেউয়ের বুকে দ্য ব্লু অ্যাভেঞ্জার জাহাজটা ভাসছিল ঠিক একটা পাতার মতো। ঢেউয়ের তালে তালে সেটা কখনো অনেক উঁচুতে উঠে যাচ্ছিল, আবার পরক্ষণেই নেমে আসছিল একদম নিচে। তবে জাহাজটা উল্টে যাওয়ার কোনো ভয় বা লক্ষণ কোথাও দেখা গেল না। ক্যাপ্টেনের কেবিনে দাঁড়িয়েছিল আলজার উইলসন। তার পেছনেই ছিল রেড এবং হোয়াইট ওয়াইনের তাক। সে আনমনে কেবিনের ভেতর এপাশ ওপাশ পায়চারি করছিল। অবশেষে সে দাঁতে দাঁত চেপে একরাশ গম্ভীর মুখ নিয়ে ফিরে এলো মেহগনি কাঠের ডেস্কটার কাছে। ডেস্ক থেকে পিতলের সেক্সটানটা সরিয়ে রেখে সে একটা কাগজ আর কলম খুঁজে বের করল। তারপর মিস্টার ফুল তাকে যে জটিল আর রহস্যময় চিহ্নটা দিয়েছিলেন সেটা আঁকার জন্য ডেস্কের ওপর ঝুঁকে পড়ল। একজন সিফেরারের প্রখর স্মৃতিশক্তি কাজে লাগিয়ে আলজার খুব দ্রুতই উৎসর্গ করার এই আচার অনুষ্ঠানের প্রথম ধাপটা শেষ করে ফেলল। তারপর সে ডেস্কের ড্রয়ার টেনে সেখান থেকে একটা মোমবাতি বের করল। দ্বৈতবাদের নীতি মেনে সে আচারের সবকিছু সাজাতে শুরু করল। পিউপিলবিহীন চোখ আর কিছুটা বাঁকা লাইনের সমন্বয়ে তৈরি করা সেই রহস্যময় চিহ্নের ঠিক ওপরে সে একটা মোমবাতি বসাল। আর একটা মোমবাতি সে রাখল একদম মাঝখানে, যেটা উৎসর্গকারী ব্যক্তি হিসেবে তার নিজের প্রতীক। টেবিলের ওপর থেকে অন্যান্য সব জিনিসপত্র সরিয়ে ফেলার পর আলজার তার হাতের তালুতে বিশুদ্ধ পানি জমিয়ে নিল। সেই পানি দিয়ে সে বেদিটা খুব ভালো করে মুছে পরিষ্কার করল। এরপর সে অনুষ্ঠানের জন্য রাখা রূপার ছোড়াটা হাতে নিল। সেটা ব্যবহার করে সে তার ডেস্কের চারপাশে একটা অদৃশ্য দেয়াল বা সিলিং ওয়াল তৈরি করে ফেলল। এই সবকিছু শেষ করার পর সে নিজের স্পিরিচুয়ালিটি কাজে লাগিয়ে মোমবাতি দুটো জ্বালিয়ে দিল। সেই ম্লান আলোতে সে কয়েক পা পিছিয়ে দাঁড়াল। একটা গভীর শ্বাস নিয়ে আলজার তার মাথা নিচু করল। তারপর প্রাচীন হার্মিস ভাষায় সে মন্ত্র পড়তে শুরু করল। দ্য ফুল, যিনি এই যুগের কেউ নন। আপনি হলেন সেই ধূসর কুয়াশার ওপরে থাকা এক রহস্যময় শাসক। আপনি হলেন হলুদ আর কালোর রাজা, সৌভাগ্য যার হাতের মুঠোয়। আপনার একনিষ্ঠ সেবক আপনার মনোযোগ প্রার্থনা করছে। আমি প্রার্থনা করছি আপনি তার এই নৈবেদ্য গ্রহণ করুন। আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার রাজ্যের দরজা খুলে দিন। এই প্রাচীন মন্ত্রটা স্পিরিচুয়ালিটির সেই অদৃশ্য দেয়ালের ভেতরে প্রতিধ্বনিত হতে লাগল। এর ফলে সেখানে প্রচণ্ড বেগে ঘূর্ণি বাতাসের সৃষ্টি হল, যা প্রকৃতির এক বিশাল শক্তি নিয়ে আছড়ে পড়ছিল। মানুষ বিয়ন্ডারদের তৈরি করা এটাই ছিল সবচেয়ে প্রাচীন উৎসর্গের ভাষা। এই ভাষার পড়তে পড়তেই লুকিয়েছিল অনেক অজানা রহস্য। তবে এই ভাষা যে ব্যবহার করছে তার জন্য এতে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা ছিল না। নিজের চামড়ায় ছুরি চালানোর মতো এক তীব্র তীক্ষ্ণ ব্যথা সহ্য করতে করতে আলজার তার পকেট থেকে একটা গাঢ় বাদামি রঙের ছোট কাঁচের বোতল বের করল। বোতলের ঢাকনাটা খুলে সে তিলের মতো দেখতে অনেকগুলো ছোট ছোট দানা ঢেলে নিল। এই দানাগুলোর ভেতরে ধাতব এক ধরনের উজ্জ্বলতা ঘুরপাক খাচ্ছিল। এগুলো থেকে এমন এক অদ্ভুত সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। আলজার সেই দানাগুলো বাতাসে ছড়িয়ে দিল। হুস! বাতাসের বেগ আরও বেড়ে গেল। তবে আগের মতো সেই ভয়ঙ্কর তাণ্ডব আর রইল না। বাতাসটা দুটো আলাদা রঙে রঙিন হয়ে উঠল, রূপালি আর কালো। এই ভিন্ন রঙের বাতাস দুটো একে অপরের সাথে ধাক্কা খেয়ে মিশে যেতে শুরু করল। একসময় সেগুলো মিস্টার ফুলের প্রতীক হিসেবে রাখা সেই মোমবাতির শিখার ভেতরে ঢুকে গেল। শিখাটা দপ করে জ্বলে উঠে ফুলে ফেপে একটা সাধারণ আকারের মায়াবী দরজা তৈরি করে ফেলল। সেই দরজাটার গায়ে ঠিক একই চিহ্ন খোদাই করা ছিল যেটা আলজার একটু আগে কাগজে এঁকেছিল। ঠিক সেই মুহূর্তে ক্লাইন মোরেত্তি তার উঁচু পিঠওয়ালা চেয়ারের পেছনে একটা আবছা দরজার উপস্থিতি দেখতে পেল। সে বাতাসে ছড়িয়ে থাকা স্পিরিচুয়ালিটি খুব ভালো করেই অনুভব করতে পারছিল। সেটা যেন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে এই রহস্যময় জায়গাটাকে উদ্দীপ্ত করে তুলছিল। মনে হচ্ছে কাজ হচ্ছে। ক্লাইন মোরেত্তিয়ের হঠাৎ করে একটা পূর্বানুমান হল। সে সাথে সাথেই তার নিজের স্পিরিচুয়ালিটি চারদিকে ছড়িয়ে দিল। সেটাকে এক অদ্ভুত আলোড়ন আর উদ্দীপনার সাথে মিশিয়ে দিল। ক্যাচ! সেই অস্পষ্ট আর অদ্ভুত শব্দগুলোর মাঝেই আবছা দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ক্যাপ্টেনের কেবিনে দাঁড়িয়ে আলজার হঠাৎ করেই দেখল আলো আর বাতাসের তৈরি সেই মায়াবী দরজাটা খুলে গেছে। দরজার ওপাশে ছিল অসংখ্য প্রায় অদৃশ্য ছায়ায় তৈরি এক গভীর অন্ধকার। সেগুলো ছিল চকচকে এক দূতি, যার ভেতরে লুকিয়ে ছিল বিশাল পরিমাণ জ্ঞান। আর ঠিক সেগুলোর ওপরেই ছিল সেই ঘন ধূসর কুয়াশা। সেখানে থাকা প্রাচীন প্রাসাদটা যেন নিচের আসল পৃথিবীটার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটা দেখে আলজার নিজের অজান্তেই কেঁপে উঠল। এটা ছিল তার ভেতরে তৈরি হওয়া এক গভীর ভয় আর একই সাথে ভাষায় প্রকাশ করতে না পারা এক রোমাঞ্চ। সে তড়িঘড়ি করে রেইনবো স্যালামান্ডারের পিটুইটারি গ্ল্যান্ডটা তুলে নিল, যেটা সে অনেক আগে থেকেই জোগাড় করে রেখেছিল। সে সেটাকে দুই হাত দিয়ে খুব সাবধানে ধরল। তারপর মাথা নিচু করে হাতের তালুর সমান সেই জিনিসটাকে মায়াবী দরজাটার দিকে উঁচু করে ধরল। জিনিসটার রং অনবরত বদলাচ্ছিল আর এর খাঁচকাটা অংশগুলো ধরতে বেশ নরম লাগছিল। হঠাৎ করেই সেখানে একটা অদ্ভুত টান বা সাকশন ফোর্সের সৃষ্টি হল
আবার পরক্ষণেই সেটা উধাও হয়ে গেল। এর ফলে আলজারের হাতটা মুহূর্তের মধ্যেই অনেকটা হালকা হয়ে এল। রেইনবো স্যালামান্ডারের পিটুইটারি গ্ল্যান্ডটার কারণে তার হাতে যে একটা হালকা শিরশিরে অনুভূতি হচ্ছিল সেটাও সে আর টের পেল না। মিস্টার ফুলের গম্ভীর কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হওয়ার আগ পর্যন্ত সে মাথা তুলে তাকানোর সাহস পেল না। তুমি খুব ভালো কাজ করেছ, এটা আমার জন্য অনেক সম্মানের। কোনো রকম দ্বিধা না করেই আলজার উত্তর দিল। সে আবার সামনের দিকে তাকাল। সে দেখল সেই মায়াবী দরজাটা পুরোপুরি উধাও হয়ে গেছে। বাতাসের সেই ঝোড়ো বেগ থেমে গেছে। মোমবাতির শিখাগুলো তাদের আগের অবস্থায় ফিরে এসেছে। সাধারণ নিয়মকানুন মেনে মোমবাতিগুলো নিভিয়ে ফেলার পর আলজার একটা জটিল অভিব্যক্তি নিয়ে চেয়ারে বসে পড়ল। সে মনে মনে নিজেকেই বলল, একদম শুরুতে তো শুধু মানুষদেরকেই সেই ধূসর কুয়াশার ওপরের পৃথিবীতে টেনে নেওয়া যেত। কিছুদিন পর প্রার্থনার কথা শুনে সেগুলোর জবাব দেওয়া শুরু হল। আর এখন তো নৈবেদ্য, উৎসর্গ আর উপহার দেওয়ার কাজও করা যাচ্ছে। মিস্টার ফুল কি তবে ধাপে ধাপে নিজেকে তার সেই বন্দী দশা থেকে মুক্ত করছেন? তিনি কি এভাবেই একটু একটু করে আমাদের এই বাস্তব পৃথিবীতে প্রবেশ করবেন? তার নিজের এই অনুমান বা উপসংহার আলজারকে একদিক দিয়ে যেমন ভয় পাইয়ে দিচ্ছিল এবং চিন্তায় ফেলে দিচ্ছিল, ঠিক তেমনি অন্যদিকে সে কিছুটা আনন্দও পাচ্ছিল। অন্ততপক্ষে আমি তো এই ট্যারোট ক্লাবের একজন সদস্য, তাও আবার একদম প্রথম দিকের সদস্যদের একজন। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। ধূসর কুয়াশার ওপরে থাকা সেই রাজকীয় প্রাসাদে বসে ক্লাইন মোরেত্তি রেইনবো স্যালামান্ডারের পিটুইটারি গ্ল্যান্ডটা নিয়ে নাড়াচাড়া করছিল। জিনিসটার রং যেহেতু অনবরত বদলাচ্ছিল, তাই সেটা নানা রঙের আভা এসে তার মুখের ওপর পড়ছিল। তার হাতের তালুতে একটা হালকা শিরশিরে অনুভূতি হচ্ছিল। একটা বিশাল কিছু অর্জন করার তীব্র অনুভূতিতে তার বুক ভরে গেল। এর ফলে তার মুখে একটা সত্যিকারের নির্মল হাসি ফুটে উঠল। ভবিষ্যতে এই ট্যারোট ক্লাব আরও অনেক বেশি অলৌকিক আর আশ্চর্যজনক হয়ে উঠবে। পুরো ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করার পর ক্লাইন মোরেত্তি তার স্পিরিচুয়ালিটি বাড়িয়ে দিল। তারপর মিস জাস্টিসের প্রতীক হিসেবে থাকা সেই গাঢ় লাল রঙের তারাটার দিকে তার নিজের ইচ্ছা বা নির্দেশ পাঠিয়ে দিল। নিজের শোবার ঘরে ফিরে আসার পর অড্রে হল আর কোনোভাবেই বিছানার একপাশে শান্ত হয়ে বসে থাকতে পারছিল না। সে খুব অস্থিরভাবে তার বিছানার পাশের বইগুলোর পাতা উল্টাচ্ছিল আর মাঝে মাঝেই একটা ঘোলাটে দৃষ্টি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন দ্য হ্যাংড ম্যানের উৎসর্গের অনুষ্ঠানটা শেষ হবে। তবে একই সাথে তার মনে একটা ভয়ও কাজ করছিল, যদি পুরো ব্যাপারটা ব্যর্থ হয়ে যায়। সম্রাট রোজেল গুস্তাভ বলেছিলেন, যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে দাঁড়ায় তখন একজন মানুষকে অবশ্যই খুব শান্ত আর স্থির থাকতে হয়। অড্রে, শান্ত হও, একটা লম্বা শ্বাস নাও। নাকি আমার বরং কুকুরটার সাথে একটু দুষ্টুমি করে আসা উচিত? কিন্তু সুসি তো কথা বলতে পারে, আবার চিন্তাও করতে পারে, তাই তারও তো নিজের একটা আত্মমর্যাদা আছে। আমি চাইলেই তো ওর সাথে যেমন খুশি তেমন দুষ্টুমি করতে পারি না। অড্রে হল এর মনটা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। তার হাত দুটো নিজের অজান্তেই চমৎকার সব পোশাকে সাজানো একটা খুব সুন্দর পুতুলকে চেপে ধরে মোচড়াচ্ছিল। কতক্ষণ কেটে গেছে কে জানে। হঠাৎ করেই তার চোখের সামনে একটা ঘন ধূসর কুয়াশা এসে হাজির হল। সেই কুয়াশার একদম গভীরে একটা বিশাল উঁচু চেয়ার রাখা ছিল। সেখানে বসে মিস্টার ফুল হাসি মুখে বললেন, মিস জাস্টিস, আমাদের চেষ্টা সফল হয়েছে। যে উপাদানগুলোর মধ্যে স্পিরিচুয়ালিটি আছে সেগুলো কি তুমি প্রস্তুত করে রেখেছ? দারুণ একটা খবর। মিস্টার ফুলের কাছ থেকে তো এমনটাই আশা করা যায়। অড্রে হল তো আনন্দে এই পুরো ব্যাপারটা থেকে দ্য হ্যাংডম্যানের ভূমিকার কথাই ভুলে গেল। সে নিজের উত্তেজনা কোনোমতে চেপে রেখে বলল, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র আমি সবসময় নিজের কাছে রাখি। ট্যারোট ক্লাবে যোগ দেওয়ার আগেও অড্রে হল ঠিক এরকমই ছিল। তবে সে সময় সে এটা জানত না যে কোন কোন জিনিসের ভেতরে স্পিরিচুয়ালিটি লুকিয়ে থাকতে পারে। সে শুধু বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েলের যে ফর্মুলাগুলো জোগাড় করেছিল সেগুলোর ওপর ভিত্তি করে জিনিসগুলো তাদের পারিবারিক কোষাগার থেকে সরিয়ে নিজের কাছে এনে রেখেছিল। ক্লাইন মোরেত্তি মাথা নেড়ে হালকা সম্মতি জানিয়ে বলল, তুমি এই অনুষ্ঠানটা কখন করার পরিকল্পনা করছ? অবশ্যই শর্ত হল যে এই মুহূর্তে তোমার আশেপাশে কোনো বিয়ন্ডার থাকা চলবে না। একটা বিয়ন্ডার কুকুরও কি এই হিসাবের মধ্যে পড়ে? অড্রে হল তার ঘরের শক্ত করে বন্ধ করে রাখা দরজাটার দিকে তাকাল। তার বিবেকে হালকা একটা ধাক্কা লাগল। আমি এখনই এটা করতে পারি। ক্লাইন মোরেত্তি সংক্ষেপে সেটা মেনে নিল। অনুষ্ঠানের নিয়মকানুন একদম ঠিক সেরকমই যেমনটা আমি আগে বর্ণনা করেছিলাম। তোমাকে শুধু প্রার্থনার কথার এই অংশটুকু একটু বদলে নিতে হবে। আপনার একনিষ্ঠ সেবক আপনার মনোযোগ প্রার্থনা করছে। আমি প্রার্থনা করছি, আপনি আপনার রাজ্যের দরজা খুলে দিন। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমাকে শক্তি দিন। এর পাশাপাশি তুমি দ্বৈতবাদের নিয়মটা ব্যবহার করবে। অড্রে হল পুরো ব্যাপারটা নিয়ে একটু ভাবল। মাথা নেড়ে সায় দেওয়ার তীব্র ইচ্ছাটাকে সে কোনোমতে দমিয়ে রাখল। তারপর সে অনুষ্ঠানটার জন্য সব প্রস্তুতি নিতে শুরু করল। যখন সেই মায়াবী দরজাটা খুলে গেল আর মহাবিশ্বের চেয়েও বেশি মায়াবী একটা দৃশ্যও তার চোখের সামনে ফুটে উঠল,
অড্রে এর মনে হল তার শরীর আর মন এক অদ্ভুত নেশায় বুঁদ হয়ে গেছে। এটাই তো সেই রহস্যময় পৃথিবী যার খোঁজ আমি সবসময় করে এসেছি। আমি তো ঠিক এরকম একটা অনুভূতি সবসময় পেতে চেয়েছি। সে মন থেকে একদম গভীরভাবে মিস্টার ফুলের প্রশংসা করল। অ্যাভারনাইট গডেসের প্রতি এটা হল বিশ্বাস, কিন্তু মিস্টার ফুলের বেলায় এটা হল আরাধনা। অড্রে মনে মনে খুব শান্তভাবে নিজেকে ব্যাপারটা বুঝিয়ে বলল। কিছুক্ষণ পরেই সে অবাক হয়ে দেখল যে তাদের সেই বেদিটার ওপর কিছু একটা রাখা আছে। এটা খুব নরম একটা জিনিস। এর রংটা দারুণ চকচকে আর গা জুড়ে অনেক খাঁজকাটা। রেইনবো স্যালামান্ডারের পিটুইটারি গ্ল্যান্ড। অড্রে এর বুকের ভেতর দিয়ে যেন আনন্দের একটা বিশাল ঢেউ বয়ে গেল। তার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। তার খুব ইচ্ছে করছিল যেন এক্ষুনি ছুটে গিয়ে জিনিসটা খপ করে ধরে ফেলে, তবে তার আভিজাত্য আর ভদ্রতার বোধ তাকে আটকে রাখল। সে আবারও খুব আন্তরিকভাবে মিস্টার ফুলের প্রশংসা করল। অনুষ্ঠানটা শেষ হওয়ার পর সে আর তর সইতে না পেরে দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে গেল। তারপর সে এই মহামূল্যবান বিয়ন্ডার জিনিসটাকে খুব মনোযোগ দিয়ে পাক্কা 5 বার পরীক্ষা করে দেখল। আমাদের এই ট্যারোট ক্লাব অন্যান্য সব গোপন সংগঠনের চেয়ে অনেক অনেক বেশি উঁচু স্তরের। অড্রে মনে মনে বেশ একটা আত্মতৃপ্তির হাসি হাসল। এরপর সে খুব সতর্ক চোখে দরজার দিকে তাকাল। তার ভাবখানা এমন যেন সে ভয় পাচ্ছিল যে সুশি হয়তো হঠাৎ করেই ঘরে ঢুকে পড়তে পারে। তাকে এখন তার কাজের গতি দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। নিজের সামনে এগিয়ে যাওয়ার ধাপটা শেষ করার জন্য তাকে এক্ষুনি এই পোষণটা তৈরি করে ফেলতে হবে। কয়েক মিনিট পর তার হাতে তরল পদার্থে ভরা একটা বোতল দেখা গেল। সেই তরলটার ভেতরের উজ্জ্বলতা অনবরত বদলাচ্ছিল। এই আলো যেন যে কোনো মানুষের হৃদয়ের একদম তলদেশ পর্যন্ত আলোকিত করে দিতে পারে। সে খুব আত্মবিশ্বাসের সাথে সেই টেলিপ্যাথিস্ট পোষণটা এক চুমুকে খেয়ে ফেলল। এরপর সে বিয়ন্ডার বৈশিষ্ট্যের সাথে মিশে যাওয়ার যে কঠিন ধাপটা ছিল সেটা খুব সফলভাবেই পার করে ফেলল। আর এর মাধ্যমেই সে তার পরবর্তী ধাপে উন্নীত হল। তার সামনের দৃশ্যপট যেন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হয়ে উঠল, আর সেই সাথে অন্যান্য অনেক দিকেও তার দক্ষতা বেশ অনেকটা বেড়ে গেল। অড্রে খুব পরিচিত ভঙ্গিতে তার কজিটেশন ব্যবহার করল, যাতে চারপাশে ছড়িয়ে পড়া স্পিরিচুয়ালিটিটাকে সে আটকে রাখতে পারে। তার সিকোয়েন্সটা থিতু হওয়ার পর সে হাসিমুখে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সে তাদের সেই গোল্ডেন রিট্রিভার কুকুরটাকে ভেতরে আসতে দিল। সে সুসিয়ের চোখে মুখে একটা পরিষ্কার সন্দেহের ছাপ দেখতে পেল। তুমি তো সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগিয়ে ফেললে। সুসি তার নিজের মনের ভাবনাটা একটুও লুকাল না। অড্রে একটা নিচু গদিওয়ালা মোড়ায় বসে পড়ল। সে একটু মেকি হাসি হেসে তাড়াতাড়ি বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। আচ্ছা সুসি, আমাকে একটা কথা বলো তো, আমি কিভাবে নিজের পরিচয় লুকিয়ে শিও দেরেচা আর ফোর্স ওয়ালকে একটা বিশেষ ব্যাপারে গোপনে খবর দিতে পারি, আবার তাদের আগ্রহটাও জাগিয়ে তুলতে পারি? তার কথাটা শেষ হওয়ার আগেই অড্রে মিস্টার ফুলের দেওয়া সেই মিশনটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে শুরু করে দিয়েছিল। তারপর সে সুসিয়ের দিকে তাকাল, আর সুসিও তার দিকে ফিরে তাকাল। সেই একই মুহূর্তে মানুষ আর কুকুর দুজনেই এক গভীর চিন্তায় ডুবে গেল। নিজের লক্ষ্য পূরণ করার পর ক্লাইন মোরেত্তি আবার বাস্তব পৃথিবীতে ফিরে এল। সে 1 ঘণ্টার চেয়ে একটু বেশি সময় ধরে ঘুমিয়ে নিল। এরপর সে খুব তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে পড়ল। সে 1 পাউন্ড খরচ করে সোনালি ফ্রেমের একজোড়া চশমা, কিছু পরচুলা আর আঠা দিয়ে লাগানো ও খোলা যায় এমন বেশ কয়েক রকমের নকল গোঁফ কিনে নিল। পরবর্তীতে নিজের ছদ্মবেশ পাল্টানোর জন্য এই জিনিসগুলো তার খুব কাজে লাগবে। রাতের খাবার খাওয়ার আগে সে ইস্ট বড়ো নামের সেই এলাকায় একটা চক্কর দিয়ে এল। এটা হল শহরের সবচেয়ে জনবহুল আর সবচেয়ে অনিরাপদ একটা জায়গা। সেখানে সে 1 সপ্তাহের জন্য 4 সলি আর 3 পেন্স ভাড়ায় একটা 1 কামরার ঘর ভাড়া নিল। সে 2 সপ্তাহের ভাড়া আর সাথে কিছু অগ্রিম টাকা জমা দিল। সব মিলিয়ে তার মোট 17 সলি খরচ হল। এর মাধ্যমেই ক্লাইন মোরেত্তি তার প্রাথমিক সব প্রস্তুতি পুরোপুরি শেষ করতে পারল। ইস্ট বড় জায়গাটাও তার মনে বেশ গভীর একটা দাগ কেটে গিয়েছিল। এখানকার বেশিরভাগ রাস্তাই দেখতে একদম টিঙ্গেন শহরের লোয়ার স্ট্রিটের রাস্তাগুলোর মতোই ছিল, তবে এগুলোর আকার আর বিস্তার ছিল ওই শহরের তুলনায় বহুগুণ বড়। ইস্ট বড় বাসিন্দারা যে কাপড়গুলো পরত সেগুলো পুরনো হলেও বেশ ভদ্রস্থ ছিল। তাদের মধ্যে অনেকেই খুব জীর্ণ আর ছেঁড়াফাটা কাপড় পরে থাকত। তাদের গায়ের চামড়া ছিল ফ্যাকাশে আর শরীরগুলো ছিল একদম হাড়গিলে। তাদের দেখে মনে হতো যেন চরম ক্ষুধা আর দারিদ্র্যের জ্বালায় এরা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর সব পশুতে পরিণত হতে পারে। আর ঠিক এই কারণেই ইস্ট বড় এলাকায় বিভিন্ন গ্যাং বা দলের লোকজনের এত বেশি দৌরাত্ম্য ছিল। যখন সে আবার চেরুট বড়তে ফিরে এল, তখন ক্লাইন মোরেত্তিয়ের মনে হল যেন সে কোনো নরক থেকে সোজা স্বর্গে এসে পড়েছে। পরবর্তী 2 দিন ধরে সে নিজের স্পিরিচুয়ালিটি কাজে লাগিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান আর জাদুকরী মন্ত্র বা চার্ম তৈরির পরীক্ষা নিরীক্ষা চালাল। সে আর অ্যাভারনাইট গডেসের কাছে প্রার্থনা করল না,
বরং সে অপেক্ষা করতে লাগল যে তার দেওয়া সেই ছোট ছোট বিজ্ঞাপনগুলোর কী ফলাফল আসে সেটা দেখার জন্য। অবশেষে বৃহস্পতিবার সকালে ক্লাইন মোরেত্তি শুনতে পেল যে কেউ তার ঘরের দরজার বেল বাজাচ্ছে।